সামনে রয়েছে বুড়িমারি এক্সপ্রেসের ফুল স্লিপার বাস, যে বাসটি বর্তমানে বুড়িমারি ছাড়াও ঢাকা থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা পর্যন্ত যাতায়াত করে। আমি আজ ভ্রমণ করব বুড়িমারি এক্সপ্রেসের এই ফুল স্লিপার বাসের সাথে কাটারিভোগ ধান, মাদ্রাজি, বোম্বাই এবং চায়না ছি লিচুর শহর দিনাজপুর থেকে ব্যস্ততম শহর এবং জাদুর শহর ঢাকাতে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম এবং সর্ববৃহৎ জেলা এই দিনাজপুর জেলা। এই দিনাজপুর জেলা শুধুমাত্র যে আয়তনে বড় তা কিন্তু নয়, বেশ কিছু ফসল যেমন এই কাটারিভোগের ধান, বিভিন্ন জাতের লিচু, পাপড় এবং আম উৎপাদনে অনেকটাই এগিয়ে রয়েছে এই দিনাজপুর জেলা। দিনাজপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর রাজবাড়ি, তার সন্নিকটে অবস্থিত এই রামসাগর, এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ, দিনাজপুর বড় মাঠ, ফুলবাড়িতে অবস্থিত স্বপ্নপুরী পিকনিক স্পট, জেলার 20 কিলোমিটার দূরে অবস্থিত কাহারোল থানার অন্তর্গত এই কান্তজি মন্দির এবং নয়াবাদ মসজিদ। এইসব দর্শনীয় স্থান এবং বিভিন্ন ফসলের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে দিনাজপুরে। আমিও তার ব্যতিক্রম নয়, তবে সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করে আজ রওনা হয়েছে বুড়িমারি এক্সপ্রেসের এই বাসের সাথে ঢাকার উদ্দেশ্যে। ইতিমধ্যে শুরু করে ফেলেছে আজকের ভ্রমণ বুড়িমারি এক্সপ্রেসের ভাইরাল গাড়ি 1906 এর সাথে ঢাকার পথে। তবে অনেকেই হয়তো আমার আজকের এই ভিডিওটি থাম্বনেইল দেখে কিছুটা অবাক হয়েছেন, তবে আসলে অবাক হবার কিছু নেই, কেননা আজ আমার এই বাসে ঢাকা যাবার কোনো কথাই ছিল না। আমার আজ টিকিট করা ছিল হানিফ ভলভের একটি বাস, যে বাসটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায়। তবে বর্তমান যেহেতু রমজান মাস চলছিল আর এই মুহূর্তে যাত্রীর সংকট থাকার কারণে হানিফ এন্টারপ্রাইজের পঞ্চগড় বা দিনাজপুর দুই দিকেরই যে শিডিউল রয়েছে সবগুলোর ট্রিপ আজ ওমিট করা হয়েছে। পরবর্তীতে আমি যোগাযোগ করি শ্যামলী পরিবহনের সাথে, তাদের যে হুন্দাই বাসটি দিনাজপুর থেকে ছেড়ে যায় সেই বাসে আমার যাওয়ার কথা ছিল। পরবর্তীতে জানতে পারি তারাও তাদের ট্রিপ ক্যান্সেল করেছে যাত্রী সংকটের কারণে। পরবর্তীতে আমার সাথে বাই ফোনে যোগাযোগ হয় রোজিনা এন্টারপ্রাইজের, তাদের যে পঞ্চগড় থেকে সুইট ক্লাসের এসি বাসটি ছেড়ে আসে সেই বাসটিতে আমার যাওয়ার কথা ছিল। তবে এই বাসটি যখন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই মুহূর্তে এই বাসটি রংপুর সৈয়দপুর হয়ে তারপরে তার সর্বশেষ গন্তব্যে পৌঁছায়। কিন্তু যখন এই বাসটি ঢাকার উদ্দেশ্যে যায় তখন যদি যাত্রীর চাপ বেশি থাকে সেক্ষেত্রে তারা সৈয়দপুর রংপুর হয়ে যায়, তাছাড়া তারা দিনাজপুর হয়ে এই বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর যে মুহূর্তে তাদের সাথে আমার ফোনে কথা হয়েছিল আমি ছিলাম উত্তরের রেলওয়ে কারখানায় এবং একমাত্র বিমান চলাচল করা শহর সৈয়দপুরে। যেহেতু আজ যাত্রী সংকটের কারণে অনেকগুলো রিনাউন্ড কোম্পানির বাস তাদের ট্রিপ পরিচালনা বন্ধ করেছিল, সেই মুহূর্তে আমি ভেবেছিলাম রোজিনার ওই বাসটিতে হয়তোবা আমি যেতে পারবো। আর তাদের গাইড সাহেব বলেন রংপুর বা সৈয়দপুরে তাদের কোনো প্যাসেঞ্জার না থাকায় তাদের এই বাসটিও দিনাজপুর হয়ে চলে যাবে। বাসের গাইড সাহেব আমাকে ফোন দিয়ে বলেন আমি যদি তাদের সাথে আজ ঢাকা যেতে চাই তবে আমাকে যেতে হবে দিনাজপুরের 10 মাইলে, সেখান থেকে আমি এই বাসটিতে উঠতে পারবো। স্বভাবতই গাড়ির সময় অনুযায়ী আমি রওনা হয়ে যাই 10 মাইলের উদ্দেশ্যে। তবে 10 মাইলের পথিমধ্যে অর্থাৎ যখন আমি রানীর বন্দর পৌঁছাই তখন তাদের গাইড সাহেব ফোন দিয়ে জানায় তাদের কোম্পানির যে বাসটি আজ ঢাকা শহরে যাবার কথা ছিল সেই বাসটিতে মাত্র 5টি সিট বিক্রি হবার কারণে তাদের ট্রিপও আজ অমিট ঘোষণা করা হয়। আলটিমেটলি আমি এক প্রকার বিপদেই পড়ে গেলাম, কেননা আমি যদি সৈয়দপুরেই থাকতাম সেক্ষেত্রে যেই সব বাসগুলো ডোমার, দেবীগঞ্জ বা দিনাজপুর বা পঞ্চগড় থেকে ছেড়ে আসি সেই বাসগুলো আমি পেতে পারতাম। তবে যেহেতু আমি চলে এসেছি রানীর বন্দরের কাছাকাছি, এখন আমার একমাত্র উপায় পঞ্চগড় অথবা দিনাজপুর থেকে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে সেই বাসগুলোর যে কোনো একটাতে যাওয়া, নয়তো আবারও পুনরায় সৈয়দপুরে ব্যাক করতে হবে। এই মুহূর্তে রোজিনা এন্টারপ্রাইজের মালিক পক্ষের একজনের সাথে আমি যোগাযোগ করি, তিনি সেই মুহূর্তে আমার এই বিপদের কথা শুনে আমাকে বুড়িমারি এক্সপ্রেসের এই বাসটিতে একটি টিকিটের ব্যবস্থা করে দেয়। আর বুড়িমারি এক্সপ্রেসের এই বাসেও আজ যাত্রীর সংখ্যা ছিল সব মিলিয়ে 12 জন। বুড়িমারি এক্সপ্রেসের এই বাসটি 12 জন যাত্রী নিয়ে উত্তরের একেবারে শেষ জেলা অর্থাৎ বাংলাবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বেসিক্যালি আমি যেটা আসলে থাম্বনেইলে বলেছিলাম যে সবগুলো বাস কোম্পানি আমাকে আজ নিরাশ করলো, বুড়িমারি এক্সপ্রেসের এই কোম্পানিটি অর্থাৎ এই বাসটি আমাকে আজ নিরাশ করেনি, কেননা আগামীকাল সকালে রয়েছে আমার অফিস। আমার যে কোনোভাবে আজ ঢাকা যাওয়া প্রয়োজন ছিল আর একটা ভালো গাড়ির দরকার ছিল, কেননা যদি রাত্রে ঠিকমতো ঘুম না হয় কাল সকালে অফিস করাটা আমার জন্য অনেকটাই দুষ্কর হয়ে পড়বে। বুড়িমারি এক্সপ্রেসের এই বাসটি সন্ধ্যা 7টায় বাংলাবান্ধা থেকে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। এই বাসটি রানীর বন্দর বাস পয়েন্ট থেকে তার সঠিক সময় ছিল রাত 10:15 এবং সৈয়দপুর থেকে রাত 11:15। তবে বিভিন্ন কাউন্টারে যেহেতু এই বাসগুলো যাত্রী তোলে তার কারণে এই বাসটি রানীর বন্দর পৌঁছতে প্রায় রাত 10:25 হয়ে যায়। রানীর বন্দর বাস পয়েন্ট থেকে মাত্র 2 জন অর্থাৎ আমি একজন এবং আমি ছাড়া অন্য আরও একজন প্যাসেঞ্জার ছিল, 2 জন প্যাসেঞ্জারকে তুলে এই বাসটি ঠিক 10:25 নাগাদ রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। তবে স্বভাবতই অন্যান্য বাসগুলোর চেয়ে একটু বেশি আরামে আমি এই বাসে আজ ঢাকায় প্রবেশ করেছি, কেননা আমি টিকিট নিয়েছিলাম একটি, তবে আমার যে টিকিটটি ছিল সেটি ছিল ডাবল কেবিনের এবং সেই কেবিনে অন্য কোনো প্যাসেঞ্জার না থাকায় আমি বেসিক্যালি ফুল ডাবল কেবিন একাই নিয়ে ঢাকার উদ্দেশ্যে আজ রওনা হয়েছি।
বুড়িমারি এক্সপ্রেস বেসিক্যালি ঢাকা থেকে রংপুর লালমনিরহাট বুড়িমারি রুটে শুরুর দিকে চলাচল করলেও পরবর্তীতে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা, তেঁতুলিয়া এবং সম্প্রতি তাদের আরও একটি নতুন রুট চালু হয়েছে, সেটি হলো দিনাজপুর হয়ে লাহিড়ী পর্যন্ত। সবগুলো রুটেই তারা এসি এবং নন এসি বাস দিয়ে ট্রিপ পরিচালনা করে থাকে। তবে এসি সেকশনে যে বাসগুলো তাদের চলাচল করে সবগুলোই স্লিপার বাস। এখন ঘড়ির কাঁটা রাত 11:20। এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের পাগলাপীরে একটি পেট্রোল পাম্পে। মূলত বুড়িমারি এক্সপ্রেসের যে বাসগুলো রংপুর হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় বা বাংলাবান্ধার উদ্দেশ্যে যায়, সেই বাসগুলো এই জায়গা থেকে ফুল করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে নিয়মিত। বুড়িমারি এক্সপ্রেসের এই বাসটির উভয় চাকায় রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুব্যবস্থা, যার কারণে খুবই আরামের সহিত আপনারা এই বাসে এত লম্বা ভ্রমণ উপভোগ করতে পারবেন। এবার চলুন আপনাদেরকে এই বাসের ভেতরের অংশটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। বাসের ভেতরের দিকে সম্পূর্ণ ব্লু কালারের এলইডি চেইন লাইট ইউজ করার কারণে ভেতরের দিকটা একটা ব্লু একটা ফিল এসেছে। এছাড়াও কেবিনগুলোতে প্রবেশের পূর্বে সুন্দর কারুকাজের পাশাপাশি বেশ কিছু RGB লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এই হলো এই বাসের ডাবল কেবিন। এইরকম ডাবল কেবিন রয়েছে সর্বমোট 10টি, আর এ পাশে রয়েছে সিঙ্গেল কেবিন। এরকম সিঙ্গেল কেবিনও রয়েছে সর্বমোট 10টি। এই বাসে রয়েছে 10টি সিঙ্গেল কেবিন এবং 10টি ডাবল কেবিন। আপার ডেক এবং লোয়ার ডেক সব মিলে এই বাসে 20টি কেবিনে সর্বমোট 30টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এই হলো বাসের ডাবল কেবিন। কেবিনগুলোতে বেডগুলো একেবারে ফ্ল্যাট নয়, কিছুটা উঁচু রাখা হয়েছে কোমরের দিক থেকে। এখানে নরম কুশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং হেডরেস্টের ব্যবস্থাও রয়েছে। এই কেবিনগুলোতে 5 ফিট 10 থেকে 6 ফিট পর্যন্ত যারা রয়েছেন তারা আরামের সাথে ভ্রমণ করতে পারবেন। ডাবল কেবিনগুলো যেরকম রাখা হয়েছে সিঙ্গেল কেবিনগুলো ঠিক একই রকম রাখা হয়েছে, তেমন কোনো পরিবর্তনই রাখা হয়নি কেবিনগুলোর মধ্যে। সিটগুলোর ঠিক উপরের দিকে পানি বা স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালি রয়েছে এবং তার কিছুটা উপরের দিকে গাইড সাহেবকে কল করার জন্য একটি বাটন, কেবিন লাইটগুলোর জন্য বাটন এবং চার্জিং পয়েন্টের ব্যবস্থা রাখা হয়েছে। পায়ের দিকটাতে এলইডি মনিটরের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তার নিচের দিকে রয়েছে জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থা। তবে বুড়িমারি এক্সপ্রেসের সবগুলো বাসেই আপনি জুতা নিয়ে উঠতে পারবেন না, কেননা আপনি যখন গেটে থাকবেন তখনই আপনাকে একটা পলিথিন দেওয়া হবে যেখানে আপনি আপনার জুতোগুলো ভরে এই বক্সে রাখতে পারবেন। কেবিনগুলোতে পায়ের দিকটাতে এইরকম এসির ভেন্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া সিটগুলোর ঠিক যাত্রী যেখানে মাথা থাকবে তার উপরে এইরকম এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। উত্তরবঙ্গের বিভিন্ন রুটের যে স্লিপার বাসগুলো রয়েছে সবগুলো স্লিপার বাসের কেবিন সিকিউরিটির জন্য পর্দার ব্যবস্থা থাকলে শুধুমাত্র বুড়িমারি এক্সপ্রেসই সর্বপ্রথম তাদেরকে বাসের কেবিনগুলোতে যোগ করে এইরকম থাই গ্লাস। মূলত যে বাসগুলোতে আসলে পর্দা থাকে, বাস হঠাৎ করে ব্রেক করলে বা গাড়ি যখন দ্রুত চলে তখন পর্দা অনেক সময় সরে যায়, যার কারণে যদি ফ্যামিলি নিয়ে ভ্রমণ করা যায় সেক্ষেত্রে একটা সিকিউরিটি কনসার্ন থেকেই যায়। সিকিউরিটি কনসার্নের কথা মাথায় রেখে বুড়িমারি এক্সপ্রেস তাদের সবগুলো বাসে এই টাইপের থাই গ্লাস ইউজ করে প্রত্যেকটি কেবিনে। পরবর্তীতে বুড়িমারি এক্সপ্রেসের দেখা দেখি বরকত ট্রাভেলস তাদের বহরের যে স্লিপার বাসগুলো সেগুলোতে এই টাইপের গ্লাস ইউজ করেছে। পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার ফাঁকে 20 মিনিটের একটা লম্বা বিরতি দেওয়া হয়, কেননা যেই সব যাত্রীরা বাংলাবান্ধা বা তেঁতুলিয়া থেকে এসেছে তারা প্রায় 5 ঘন্টার মতো একটা যাত্রা এর মধ্যেই শেষ করে ফেলেছে, যার কারণে তাদের ওয়াশরুম বিরতির জন্য একটু সময় বাড়িয়ে দেওয়া হয়। ওয়াশরুম বিরতি এবং ফুয়েল নেওয়ার পরে ঠিক 12:15টায় আমার বাসটি আবারও রওনা করে ঢাকার উদ্দেশ্যে। বুড়িমারি এক্সপ্রেসের এই বাসগুলো অর্থাৎ ফুল স্লিপার যে বাসগুলো চলাচল করে ঢাকা বাংলাবান্ধা তেঁতুলিয়া রুটে, এই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া ঢাকা পর্যন্ত 1800 টাকা বর্তমানে নির্ধারণ করা রয়েছে, আর সৈয়দপুর থেকে এই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া 1500 টাকা। আমি যেদিন ঢাকা থেকে দিনাজপুরে এসেছিলাম অর্থাৎ 3 থেকে 4 দিন পূর্বে, সেই দিনও আমি আপনাদেরকে বলেছিলাম এই রুটে অর্থাৎ এখন যেহেতু রমজান মাস চলছে তাই উত্তরবঙ্গে গাড়ির চাপ অনেকটাই কম রয়েছে। গাড়ির চাপ বলতে মূলত যেসব যাত্রীবাহী বাস রয়েছে সেগুলো, তবে প্রচুর পরিমাণ ট্রাকের জ্যাম রয়েছে। ইতিমধ্যে আপনারা রাস্তায় দেখেছেন যে প্রচুর পরিমাণ ট্রাক রয়েছে, যে ট্রাকগুলোকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়া অনেকটাই দুষ্কর, কেননা
উত্তরবঙ্গ অর্থাৎ বাংলা বাজার থেকে রংপুর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি মূলত 2 লেনের। তবে রংপুরের পরে একেবারে ঢাকা পর্যন্ত 4 লেনের রাস্তার উন্নীত হবার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী যে ঈদ আসছে সেই ঈদে হয়তোরা যাত্রীরা খুব আরামের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তাগুলোতে ভ্রমণ করতে পারবেন, কেননা রংপুর পর্যন্ত প্রায় 95% রাস্তার কাজ 4 লেনে উন্নীত হয়ে গিয়েছে। রাত প্রায় 12টার একেবারে কাছাকাছি, আর এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর সিও বাজারে, অর্থাৎ রংপুর মেডিকেলের আগেই রয়েছে সিও বাজার, এরপরে রয়েছে মূলত রংপুর ধাপ বা মেডিকেল। ঘড়ির কাঁটা রাত 12টা 10, আর এরই মধ্যে আমার বাসটি পৌঁছে গেছে রংপুর মডার্নে। এই জায়গাতে বেশ কিছু অপারেটরের বাসগুলো ওয়েট করছিল যাত্রীর কারণে, কেননা আজ যেহেতু যাত্রীর সংকট ছিল। আমাদের বাসের পূর্বেই ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেসের একটি বাসও ছিল এই জায়গাতে, এবং আরাফাত পরিবহনের বাস, যে বাসটি আমাদের আগেই রানীর বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই বাসটিকে আমরা পেয়ে যাই এই রংপুর মডার্নেই। এছাড়াও হেরিটেজ ট্রাভেলসের একটি ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাসকেও পেয়ে যায়, যে বাসটিও ঠাকুরগাঁ থেকে ছেড়ে এসেছে। আর হামজা এক্সপ্রেসের হাইগারের একটি স্লিপার বাসকে পেয়ে যায়। এই বাসটিও যদিও ঠাকুরগাঁ থেকে ছেড়ে আসার কথা থাকলো, আজ এই বাসটি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, কেননা ওই সাইডে যাত্রী একেবারেই অনেক সংকট ছিল। অনেকগুলো অপারেটর রংপুর মডার্নে একটা বিরতি দিয়েছিল। আমাদের বাসটি যেহেতু ফুয়েল পাম্পে ওয়েট করেছে, সেই জায়গাতে একটি বিরতি দেওয়ার কারণে এই জায়গাতে কোনো বিরতি আর দেয়নি। আর ঘড়িও যেহেতু প্রায় রাত 12টা পার হয়ে গেছে, সময়ও অনেকটা এগিয়ে গেছে, তাই আমরা এখানে কোনো রকম বিরতি না দিয়ে এগিয়ে যাই সামনের দিকে। কিছুক্ষণ আগে আমি যে কথাটি বলছিলাম, অর্থাৎ ঢাকা থেকে রংপুর এই রুটটি 4 লেনে উন্নীত হয়ে গেছে, মোটামুটি 95% কাজ শেষ হয়ে গিয়েছে। মূলত ঈদের মুহূর্তেই, রোজার ঈদ বা কুরবানি ঈদ যেটাই বলি না কেন, এই রুটে অর্থাৎ ঢাকা থেকে রংপুর এই রুটটিতে প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয়, কেননা রংপুর বিভাগের অন্তর্গত যে 8টি জেলা রয়েছে সবগুলো জেলাতে প্রবেশ করতে হলেই আমাদেরকে মূলত রংপুর হয়ে রওনা হতে হয় বিভিন্ন জেলার উদ্দেশ্যে। তবে দিনাজপুর জেলায় যদি আপনারা যেতে হয়, যদি কেউ রংপুর হয়ে যেতে না চান, সেক্ষেত্রে বগুড়ার পরেই মূলত গোবিন্দগঞ্জের ওই সাইড দিয়ে আরও একটা রাস্তা গেছে, সে রাস্তা দিয়েও যাওয়া যায়। তবে এই রাস্তাতে যেহেতু প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয় ঈদের সময়ে, আর রাস্তা মোটামুটি 2 লেনের ছিল, যার কারণে জ্যামের সংখ্যাটা কিছুটা বেড়েই যায়। তবে এখন এই রাস্তা মোটামুটি 95% কাজ শেষ হয়ে গিয়েছে। যেহেতু ঈদ আসতে এখনও প্রায় 20-22 দিন রয়েছে, আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে যেসব টুকটাক কাজ রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ হবে, এবং যার ফলে এই ঈদে যাত্রীরা খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবেন কোনো রকম যানজট ছাড়া। রংপুরের পরে মোটামুটি রাস্তা বেশ ভালোই খালি ছিল। ড্রাইভার সাহেব রাস্তা খালি পেয়ে খুব দ্রুত গাড়ি না চালিয়ে 70, 75 বা 80 এর মধ্যে গাড়ির গতির লিমিট রেখেছিলেন। বাসের সামনের দিকে একটি এলইডি ওয়াচের ব্যবস্থা রয়েছে, তবে এই ওয়াচের যে টাইম সেটি দেখে অবশ্যই ভুল করবেন না, কেননা আমার কাছে মনে হয়েছে ঘড়ির টাইমে কিছুটা প্রবলেম রয়েছে, অর্থাৎ এই ঘড়িটি হয়তোবা নষ্ট। আমি যখন বাসে উঠেছি তখন থেকে এই ঘড়ির টাইম 10টা 6, এখন পর্যন্ত 10টা 6, যদিও এখন প্রায় 12:30টা ক্রস করে 1টার কাছাকাছি ঘড়ির টাইম। আমাদের বাসের গতি 80 থেকে কিছুটা বেড়ে প্রায় 85-এর কাছাকাছি হয়ে গেছে। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসকে ওভারটেক করে আমরা এগিয়ে যাই সামনের দিকে। যদিও আজকের প্রথম ওটি ছিল এই হানিফের এই বাসটিকে ওভারটেক করাটা। এখন আপনাদেরকে দিনাজপুর থেকে ঢাকা বা ঢাকা থেকে দিনাজপুর যাওয়া আসার কিছু উপায় বলে রাখি। মূলত আপনারা ঢাকা থেকে যদি দিনাজপুর একটু দ্রুত যেতে চান, সেক্ষেত্রে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত আপনারা বিমানে যেতে পারেন। এরপরে বিমানে সৈয়দপুর থেকে দিনাজপুর যেতে সময় লাগবে 1 ঘন্টা। এছাড়া যদি একটু সেফ জার্নি চান, সেক্ষেত্রে ট্রেন রয়েছে। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত বর্তমানে 3টি আন্তনগর ট্রেন রয়েছে, একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস। এছাড়াও অ্যাভেলেবেল বাস রয়েছে ঢাকা থেকে দিনাজপুর বা দিনাজপুর থেকে ঢাকা, হানিফের ভলভো, এসআরের হুন্দাই, নাবিলের স্ক্যানিয়া, শ্যামলীর হুন্দাই। এছাড়াও বেশ কিছু স্লিপার বাস, এছাড়া বেশ কিছু কোম্পানির নন এসি বাসও চলাচল করে। নন এসি বাসগুলোর ভাড়া ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত 800 টাকা, ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া 1000 টাকা, এবং ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত হুন্দাই বা স্ক্যানিয়া বা ভলভো এইসব বাসের ভাড়া 1600 টাকা।
এছাড়াও যে স্লিপার বাসগুলো চলাচল করে এই বাসগুলোর ভাড়া প্রত্যেক সিট 15 থেকে 1600 টাকার মতো। এবং ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের যদি নন এসিতে আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকার মতো, এবং এসিতে ভাড়া পড়বে প্রায় 900 থেকে 1000 টাকার মতো, এবং স্লিপার যেই কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলোতে ভাড়া পড়বে প্রায় 14 থেকে 1500 টাকার মতো। কথা বলতে বলতেই হানিফের এক ইউনিট বাস প্রায় 110 কিলোমিটার গতিতে ওভারটেক করে চলে যায় আমাদের বাসটিকে সামনের দিকে। বুড়িমারি এক্সপ্রেসের যে বাসটিতে আমি ভ্রমণ করছিলাম এই বাস যিনি ড্রাইভার ছিলেন তার নাম ছিল নয়ন ভাই। অনেকেই আপনারা তাকে চিনে থাকবেন, তার বাড়ি মূলত পঞ্চগড়ে। তিনিও খুব ভালো মানের বাস ড্রাইভার, তিনি অনেক দিন ধরে স্লিপার বাসগুলো পরিচালনা করছেন অর্থাৎ চালাচ্ছেন। বুড়িমারি এক্সপ্রেস এর পূর্বে তিনি 46 এক্সপ্রেসের বাসও চালিয়েছিলেন। নয়ন ভাই অনেকটা সেফলি গাড়ি চালান, তিনি খুব দ্রুত গাড়ি চালানো না বা খুব রিকলেস ওভারটেকও করে না, তবে উনি খুব সাবধানতার সহিত গাড়ি চালান। তবে তার বাসকে আমার জানা মতে খুব কম গাড়ি ওভারটেক করতে পারে। তবে আজকে যেহেতু বাসের মোটামুটি যাত্রীর সংকট ছিল এবং যে যাত্রী নিয়ে আমরা ঢাকার দিকে যাচ্ছিলাম, নয়ন ভাইয়ের মুখে শুনলাম যে গাড়ির যে তেল খরচ সেই খরচটাও উঠবে না আজ, তাই উনি আসলে তেল বাঁচিয়ে খুব সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু হানিফের ওই বাসটি যখন আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যায় তখন নয়ন ভাইও মোটামুটি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেয়, প্রায় আমার গাড়ির গতিও এখন প্রায় 100-র কাছাকাছি। আমি যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটির চেসিস মূলত অশোক লেল্যান্ড 12 এমভি সিরিজের সিআরএস ভার্সন চেসিস, আর এই সিআরএস ভার্সনের যে চেসিসগুলো রয়েছে সেগুলোর কারেন্ট পিক আপ থাকে, যার কারণে এই বাসগুলো খুব ভালোই দৌড়াতে পারে। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে হানিফের হিনো একে 1 সিরিজের একটি বাসের সাথে কিভাবে দৌড়িয়ে এই বাসটিকে ওভারটেক করলো বুড়িমারি এক্সপ্রেসের আমার এই বাসটি। কিছুক্ষণ আগেই বলেছি যে ড্রাইভার সাহেব তেল বাঁচিয়ে এগোচ্ছিলেন ঢাকার দিকে, কেননা হচ্ছে যাত্রী সংকট ছিল, যার কারণে আমাদের বাসের গতি পুনরায় কমে যায় অর্থাৎ 80-85 চলে আসে। এই মুহূর্তে হানিফের এই বাসটি পুনরায় আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যায়। তবে আমাদেরকে ওভারটেক করার পরে বাসটিও যে খুব দ্রুত এগোচ্ছিল তা কিন্তু নয়, এই বাসটিও খুব আস্তে ধীরে এগোচ্ছিল, কেননা সবগুলো কোম্পানিরই আজ মোটামুটি যাত্রী সংকট ছিল। পরবর্তীতে আমি যখন ওই বাসটির অর্থাৎ হানিফের ওই বাসটির খুব কাছাকাছি যাই, তবে সেটা হচ্ছে বগুড়ার পরে, তখন দেখতে পাই ওই বাসেও যাত্রী ছিল মাত্র 7 জন। এই 7 জন যাত্রী নিয়ে নন এসি বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। যে বাসটিতে আমি আজ ভ্রমণ করছিলাম এই বাসটি রাস্তায় নেমেছে আমার জানা মতো আরো 1 থেকে 1.5 বছর পূর্বে, আর এই বাসের বডি নির্মাণের যাবতীয় কাজ করা হয়েছিল ঢাকার বলিয়ারপুরে অবস্থিত জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। তবে এই বাসের বর্তমান যে কন্ডিশন, মোটামুটি বাসের ভেতর থেকে বেশ ভালোই নয়েজ পাওয়া যায়, অর্থাৎ বাসের যে বডি সেগুলোতে ভালোই ক্যাচ ক্যাচ একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল। যে আওয়াজ, এটি মূলত আমি বাস যারা তৈরি করেছে তাদের কোনো দোষ দেবো না বা বাস কোম্পানিরও দোষ দেবো না, কেননা ঢাকা থেকে রংপুর পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তার কাজ চলছে প্রায় বিগত 4-5 বছর থেকে। আর কাজ চলার কারণে এই রাস্তার বিভিন্ন জায়গাতে খানাখন্দে ভরা, মাঝখানে বা যখন রাস্তায় জ্যাম লাগে তখন অনেক ক্ষেত্রেই গাড়িগুলো এক সাইডে অর্থাৎ যে পাশে রাস্তা কিছুটা ভালো সেদিকে নামিয়ে দেওয়া হয়। তো সবকিছু মিলেই আসলে বাসের এই কন্ডিশন। এতে আসলে বাস কোম্পানি বা বডি বিল্ডার্স কোম্পানির কোনো দোষ দেওয়া আসলে ঠিক হবে না, মূলত রাস্তার কন্ডিশনের কারণে এরকমটা হয়েছে। যদিও এখন রাস্তা আপনারা অনেকটা ফ্রেশ দেখতে পাচ্ছেন, কেননা বিগত 4-5 বছর ধরে এই রাস্তায় যে কাজ করা হয়েছে তার ফলস্বরূপ আসলে এই অবস্থা আজকের। ভিডিও এডিট করতে খুব ভালো লাগে। এডিট করতে মানে ঘষা মাজা করতে শিখতেছি। আমাদের ড্রাইভার সাহেব মোটামুটি স্বাভাবিক গতিতে অর্থাৎ 70, 75 বা 80তেই গাড়ি চালাচ্ছিলেন। এর মধ্যেই সামনে আরো 2 ইউনিট হানিফের বাস পড়ে যায়। 1 ইউনিটকে আমরা ওভারটেক করতে পারলেও আরো 1 ইউনিটকে ওভারটেক করতে পারি না, কেননা সামনে বাম পাশে ভ্যান থাকায় আমরা বেশ ভালোই পিছিয়ে যাই। এর মধ্যে হানিফের 2 ইউনিট বাস আবারও পুনরায় এগিয়ে যায় সামনের দিকে, আমরা ওই বাসটিকে আবারও ওভারটেক করে এগিয়ে যাই সামনের দিকে। তবে রাস্তা মোটামুটি বেশ ভালোই খালি ছিল, পুরো রাস্তাতে আমাদের বাসটিকে তেমন কোনো কোম্পানির বাসই ওভারটেক করতে পারেনি। আমরা মোটামুটি বলতে গেলে হানিফের বেশ কয়েক ইউনিট বাসকে আজ ওভারটেক করে এগিয়ে এসেছি সামনের দিকে।
ঘড়ির কাঁটা রাত 3:10। আমরা পৌঁছে গেছি বগুড়া, আসলে পার হয়ে গেছি অনেক আগেই, সিরাজগঞ্জের কাছাকাছি রয়েছি। যদিও উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সবগুলো বাসই ফুড ভিলেজে আগে যাত্রা বিরতি দিত। তবে এই রোজার মাসে ফুড ভিলেজে প্রচুর পরিমাণ গাড়ির চাপ হয় এবং ওই জায়গাতে আসলে যাত্রা বিরতি দিলে গাড়ি যখন বের হয় তখন ভালোই একটা হ্যাসেল বা ভালোই জ্যামের সৃষ্টি হয়, যার কারণে আমাদের ড্রাইভার সাহেব আজ ওই জায়গাতে কোনো বিরতি দিচ্ছেন না। আমরা আজ বিরতি দেবো নতুন একটি রেস্টুরেন্টে, যেটির নাম হচ্ছে ফুড সিটি। তবে আশা করা যাচ্ছে ওই জায়গাতে খাবারের মান ভালো হবে, কেননা ড্রাইভার সাহেব বলেন উনি বেশ কয়েকবার ওই জায়গাতে বিরতি দিয়েছিলেন। খাবারের মান বা মালিক যিনি, তিনি যথেষ্ট ভালো মানের মানুষ। তাই দেখা যাক নতুন এই হোটেলটিতে কি রকম হয় খাবার বা পরিবেশ, দেখা যাক। আজ ঢাকা রংপুর মহাসড়কে গাড়ি ঘোড়ার যে পরিমাণ চাপ দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে এই রুটে হানিফ ছাড়া অন্য কোনো কোম্পানির বাসই নেই। কেননা আমি যতটুকু বুঝতে পেরেছি প্রত্যেকটি কোম্পানির আজ যাত্রী খরা রয়েছে, তার কারণে প্রত্যেকটি কোম্পানির বাস খুবই আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে, যার কারণে কেউ কারো ওভারটেকও করছে না, খুব আস্তে ধীরে চলছে। তবে হানিফের বাসগুলো মোটামুটি বেশ ভালোই চালাচ্ছে, যার কারণে একটু দেরি হচ্ছিল। তবে আমরা মোটামুটি আমাদের যে যাত্রা বিরতি অর্থাৎ ফুড সিটিতে সেই জায়গাতে পৌঁছে গেছি, ইতিমধ্যে প্রবেশ করলাম। এই জায়গাতে নাবিলের স্ক্যানিয়া, বাংলা স্টারের সুইট ক্লাসের বাস, এরকম বেশ কয়েকটি এসি বাস দাঁড়িয়েছিল। এই নতুন হোটেলের খাবারের মান যথেষ্ট ভালো। খাবারের শেষে তারা একটা করে কফিও সার্ভ করে। আমার কাছে সত্যি খাবারের মান খুব একটা খারাপ মনে হয়নি। আর খাওয়া দাওয়া শেষ, ইতিমধ্যে প্রায় ঘড়ির কাঁটা 4টার কাছাকাছি। বাংলা স্টারের যে সুইট ক্লাসের বাসটি ছিল সেই বাসটি ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং নাবিলের যে স্কেনিয়া বাসটি ছিল তাই একটু আগেই বের হয়ে গেছে, যদিও ওই মুহূর্তের একটা ভিডিও করতে চাইলেও আসলে সুযোগ হয় নাই। এখন রাত 3:56 আর আমরা আমাদের যাত্রা বিরতি শেষ করে বের হচ্ছি। আর যে লোকটি হাত ইশারা করলেন তিনি মূলত ফুড সিটির মালিক, যথেষ্ট অমানিক মানুষ। তিনি যথেষ্ট সেবা বা যতটুকু আপ্যায়ন আসলে করা প্রয়োজন একটা বাস কোম্পানির স্টাফদেরকে ততটুকুই করেছে। সত্যি তিনি যথেষ্ট ভালো মনের মানুষ। এই হলো আমাদের বাসের পাইলট বা ড্রাইভারও বলা যেতে পারে, নয়ন ভাই, যিনি অনেকটা সাবধানতার সহিত বাস চালাচ্ছিলেন এবং তিনি তার বিগত 12 থেকে 15 বছর ড্রাইভিং লাইফে কোনো অ্যাক্সিডেন্ট করেননি, আমি তার মুখ থেকে আসলে শুনতে পারলাম। এখন রয়েছে সিরাজগঞ্জের হাটি কুমরুলে। এই জায়গাতে রাস্তার কাজ বেশ কিছু বাকি রয়েছে, অর্থাৎ মাঝখানে যে আইলাইনার সেটা এখনো বসানো হয়নি, বা এই রাস্তার কাজ বেশ ভালোই এগোচ্ছে এবং রাস্তাও বেশ বড় সড়ো করা হচ্ছে। কিছু কিছু জায়গায় বেশ বড় বড় ওভারপাস তৈরি করা হয়েছে এবং ফুড ভিলেজ যে রেস্টুরেন্টটি রয়েছে তার উপরেও, অর্থাৎ তার সামনে দিয়ে যে রাস্তাটি রয়েছে সেখানেও ফ্লাইওভার করা হয়েছে এবং নিচ দিয়ে যে বাসগুলো আসলে হোটেলে ঢুকবে তাদের যাওয়া আসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, কারণ ওই জায়গাতে বেশ ভালোই জ্যামের সৃষ্টি হয় প্রতিদিনই। সিরাজগঞ্জের একেবারে কাছাকাছি এসে বেশ ভালোই জ্যাম দেখা যাচ্ছে ডান দিকে বা বাম দিকে দুই দিকেই, কারণ অপর দিক থেকে যে গাড়িগুলো আসছে বেশিরভাগ গাড়ি মূলত আসলে ওই যে ফুড ভিলেজে দাঁড়িয়েছিল বা যে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল, যার কারণে ওই সাইড থেকে গাড়ির চাপ কিছুটা বেশি দেখা যাচ্ছে এবং আমাদের সামনে বেশ ভালোই ট্র্যাকের জ্যাম রয়েছে, যার কারণে আমাদের খুব আস্তে ধীরে এগোতে হচ্ছে সামনের দিকে। এখন সময় ভোর 4:20। আমরা কিছুক্ষণ আগে অতিক্রম করলাম সিরাজগঞ্জ কড্ডার মোড় এবং সামনে রয়েছে যমুনা বহুমুখী সেতু।
যমুনা সেতুর অনেকটাই সন্নিকটে পৌঁছে গিয়েছি। ওই যে সামনে দেখা যাচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা, আর এই জায়গা তো তেমন একটা গাড়ির চাপ নেই, মোটামুটি বেশ খালি রয়েছে। ভোর 4:25 আমরা যমুনা সেতুর টোল দিয়ে আমরা রওনা হলাম মূলত ঢাকার উদ্দেশ্যে। অর্থাৎ এই যমুনা সেতু অতিক্রম করলে আমরা ঢুকে যাব ঢাকা বিভাগে। অর্থাৎ যমুনা সেতু ক্রস করলেই রয়েছে টাঙ্গাইল জেলা, আর টাঙ্গাইল জেলা পড়েছে মূলত ঢাকা বিভাগের মধ্যে। যমুনা সেতু অতিক্রম করে ফেলেছি, অর্থাৎ আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি ঢাকার ভিতরে। অর্থাৎ এইখান থেকে মূলত ঢাকা যেতে আরো 2.5 থেকে 3 ঘন্টা লাগার কথা। যমুনা সেতুর পরেও রাস্তা মোটামুটি বেশ ভালোই খালি ছিল, যার কারণে আমাদের বাসের গতি খুব একটা কমেনি, 80-85 ছিল। এর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের আরো 1 ইউনিট বাসকে আমরা ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়ে যাই। যদিও রাস্তা মোটামুটি বেশ ভালোই খালি ছিল। যদি এরকমটা থাকে হয়তো আশা করছি সকাল 6টার মধ্যে হয়তোবা গাবতলী পৌঁছাতে পারবো। সামনে ছিল রোজিনা গ্রুপের জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাস। এই বাসটি মূলত 44 আসনের, আর এই বাসগুলো পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। জোয়ানা পরিবহনের এই বাসটাও বেশ ভালোই গতিতে দৌড়াচ্ছিল। আমরা প্রায় 80-85-তে আমাদের বাসের গতি থাকা সত্ত্বেও এই বাসটিকে আমরা ওভারটেক করতে সক্ষম হচ্ছিলাম না। আমাদের প্রায় 30 থেকে 35 মিনিটের মতো এই বাসের পিছনেই থাকতে হয়েছিল। পারাবাড়ি ঠিক আছে ভাই, পারাবাড়ি আমি আমার দম দেখাবো, আরেক ড্রাইভার আরেক হ্যাঁ আরামসে আপনি নামাই দেওয়া রোড রাস্তা কথা বলতে চাই, রাস্তা এক মধ্যে ঢুকে গেলে চাপতে
ঘড়ির কাঁটা ভোর 4:47। আমরা এখন এলেঙ্গা ক্রস করে এগিয়ে এসেছি আরও সামনের দিকে। এমত অবস্থায় হানিফ এন্টারপ্রাইজের যে বাসটি সর্বপ্রথম আমাদেরকে ওভারটেক করেছিল, ওই বাসটি পুনরায় আমাদেরকে আবারও ওভারটেক করে এগিয়ে যায় সামনের দিকে। পুরো রাস্তার ফিল অথবা পুরো যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্যে আমি পুরো রাস্তাটায় একেবারে ইঞ্জিন সেকশনে বসে এসেছি ঢাকা পর্যন্ত, অর্থাৎ এলেঙ্গা পর্যন্ত। এখন আমার একটু ঘুমানো দরকার, কেননা আগামীকাল সকালে আমার অফিস রয়েছে, আর ইতিমধ্যে ভোর 5টা বেজে গেছে। আশা করা যাচ্ছে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তোবা আমরা গাবতলীতে পৌঁছাতে পারবো। আনুমানিক 5:10 আমি আসলে ঘুমাতে গিয়েছিলাম, আর আমার ঘুম ভাঙে একেবারে সকাল 7:10। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার গাবতলীতে, অর্থাৎ গাবতলী যে বাস টার্মিনাল, সেই গাবতলী বাস টার্মিনাল হয়ে ঢুকছিলাম। সামনের দিকে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে, তবে বাসের যিনি গাইড ছিলেন তার মুখে শুনতে পাই যে বেসিক্যালি হচ্ছে ওই এলেঙ্গার পরে বেশ ভালোই একটা জ্যামের সৃষ্টি হয়। ওইখানে প্রায় 40 মিনিটের মতো আমাদের বাসটি বসেছিল। ওই জায়গাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আসলে এত দেরি হয়েছে। যেখানে আসলে গাবতলী ঢোকার কথা ছিল সকাল 6টা বা 6:30টার মধ্যে, আমরা গাবতলী প্রবেশ করেছি সকাল 7টায়। আমি আজ যে বাসটিতে ভ্রমণ করেছিলাম, এই বাসের লাস্ট স্টপেজ হবার কথা ছিল শ্যামলী পর্যন্ত। যদি সকাল 6টার মধ্যে ঢুকতে পারতো হয়তো বা বাসটি শ্যামলী যেত, তবে যেহেতু সকাল 7টা ক্রস করেছে তাই আর গাড়ি ভেতরের দিকে যাবে না। এই বাসের আজকের লাস্ট স্টপেজ হচ্ছে টেকনিক্যাল, আর টেকনিক্যাল বাস পয়েন্টেই নামতে হবে, তাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি। আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন বা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। খুব দ্রুত অবশ্যই আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।